বন্ধুরা, আজকের গল্প এরকম একটি ডাক্তারকে নিয়ে যে সংগ্রাম করে পেশেন্টের জীবন বাঁচায় এবং পেশেন্টের জীবন বাঁচাতে সে যে কোনো পর্যায়ে যেতে পারে, হোক সেটা বিপজ্জনক কিংবা হোক সেটা মৃত্যু নিশ্চিত। সে যে কোনো পরিস্থিতিতে পেশেন্টের জীবন বাঁচাবেই। এবং পেশেন্টকে বাঁচাতে এই ডাক্তার কি পর্যায়ে যেতে পারে? সে কি শেষ পর্যন্ত পেশেন্টদেরকে বাঁচাতে পেরেছিল, নাকি বাঁচাতে না পারায় পেশেন্টরা মারা যায়? এবং যদি পেশেন্টদের বাঁচায়ও, তবে সেটা কিভাবে? সেটাই আমরা দেখব এই সিরিজটিতে। এবং এই ভিডিওতে এই সিরিজের মোট 4টি পর্ব এক্সপ্লেইন করা হবে। তো চলুন দেখে নেওয়া যাক সংগ্রাম করে জীবন বাঁচানো এক ডাক্তারের গল্প। তো গল্পের শুরুতেই আমরা বেককে দেখতে পারি। বেক হচ্ছে একজন জিনিয়াস ডক্টর এবং বেকের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে বেক ধ্বংসলীলার মধ্যে পেশেন্টের জীবন বাঁচাতে যাচ্ছিল। এরপর সিন প্রেজেন্টে শিফট হয় এবং আমরা দেখতে পারি মিস্টার কাং ট্রমা ডক্টরদের নিয়ে কথা বলছিল এবং ট্রমা ডাক্তার তাদেরকে বলে যারা দুর্ঘটনায় শিকার হওয়া রোগীদের চিকিৎসা করে। তো মিস্টার কাং বলছিল যে কেন ট্রমা ডাক্তাররা পেশেন্টের জীবন বাঁচাতে পারছে না এবং কেন দুর্ঘটনায় শিকার হওয়া মানুষদের মৃত্যুর হার বেশি। এই বলে অ্যাডমিনিস্ট্রেটিভ চইকে প্রশ্ন করে। চই বলে কারণ আমাদের কাছে ভালো কোনো ট্রমা ডাক্তারই নেই, তাই আপনি কি কোনো ভালো ট্রমা ডাক্তার দিতে পারবেন? এটা শুনে কাং বলে যে আমি একটা ভালো ট্রমা ডাক্তারকে চিনি যে এই কাজ করতে পারবে। এরপর আমরা বেককে দেখতে পারি যে হসপিটালে বসে আছে। তখন সেখানে নিউজ দেখছিল জেনারেল সার্জারিস্ট ইয়াং। তখন ইয়াং এর ফোনে একটি কল আসে। কলের মাধ্যমে সে জানতে পারে যে একটি ব্যক্তি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। তাই সে দৌড়িয়ে সেই রোগীর কাছে যেতে থাকে এবং তাকে পেছন দিয়ে বেক দেখে। তো এরপর তারা সে ব্যক্তিটিকে হসপিটালে নিয়ে আসে। ইয়াং দেখতে পারে সেই ব্যক্তিটির হার্টে রক্ত জমে গিয়েছে। তাই ইয়াং সেই রক্ত বের করার সিদ্ধান্ত নেয়, কিন্তু হাজার চেষ্টা করেও ইয়াং সেই রক্ত বের করার সাহস পায় না। তখন সেখানে বেক এসে সেখান থেকে একটি ছুরি বের করে এবং পেশেন্টের হার্টে থাকা জমা রক্ত নিমিষের মধ্যে বের করে নেয়। এটা দেখে ইয়াং বলে আপনি কে? বেক বলে সে একজন ট্রমা সার্জারিস্ট এবং আজ থেকে তাদের সাথেই কাজ করবে। এদিকে হং হানকে বলে যে আজকে একটি নতুন জিনিয়াস ট্রমা সার্জারিস্ট এসেছে। আবার সেদিন মিস্টার কাং সেখানে একটি মিটিং অ্যারেঞ্জ করে। এদিকে ইয়াং সে পেশেন্টকে অপারেশন করার জন্য একজন অ্যানেস্থেসিওলজিকে কল দেয়। সেই অ্যানেস্থেসিওলজি বলে সে আসতে পারবে না। তখন বেক তাকে বলে আমি হচ্ছি ট্রমা সার্জারিস্টের হেড এবং তুমি যদি এখন না আসো তাহলে তোমার চাকরি চলে যাবে। এটা শুনে সে দৌড়ে তাদের কাছে চলে আসে। তো এরপর তারা তাদের অপারেশন শুরু করে দেয়। তখন সেখানে থাকা সেই অ্যানেস্থেসিওলজি ভুল করায় বেক তার উপর রেগে যায় এবং ইয়াংকে বলে অন্য কোনো অ্যানেস্থেসিওলজিকে আনতে। এরপর তারা পার্ক নামক এই অ্যানেস্থেসিওলজিকে কল করে তাদের কাছে আসতে বলে। অন্যদিকে চই ও মিনিস্টার কাং বেকের জন্য একটি মিটিং এ অপেক্ষা করছে। এদিকে বেক সেই অপারেশন মাত্র 1 ঘন্টা 42 মিনিটে শেষ করে দেয়। এটা দেখে ইয়াং অনেক অবাক হয়। তখন বেক তাকে বলে আমার একটা মিটিং আছে। এটা শুনে ইয়াং বলে তাহলে তো আপনার যাওয়া উচিত। তাই বেক সে মিটিং এ চলে আসে। তার সামনে ছিল বড় বড় ডাক্তাররা। তখন বেক বলে আমি 10 মিনিট দেরি করেছি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ চই আমাকে বলছে আপনাদের কাছে ক্ষমা চাইতে, কিন্তু আমি আপনাদের কাছে ক্ষমা চাইবো না, কারণ আমি একটু আগেই একটা অপারেশন করে এসেছি। তাই উল্টো আপনাদের আমার কাছে ক্ষমা চাওয়া উচিত এবং আমি ট্রামা টিম নামটি চেঞ্জ করে ট্রামা সেন্টার রেখে দিব। এটা শুনে সব ডাক্তার রেগে যায়। বেক মিস্টার কাংকে বলে আপনি আমার সাথে আছেন তো? মিস্টার কাং বলে হ্যাঁ। এরপর বেক সেখান থেকে চলে যায়। তখন মিনিস্টার কাং সবাইকে বলে যে বেক যেটা বলেছে সেটা ঠিক বলেছে। অন্যদিকে ইয়াং বেককে খুঁজছিল। এদিকে বেক তার অপারেশন করার রোগীটিকে দেখতে আসে, কিন্তু বেককে সেখানে ঢুকতে দিচ্ছিল না। সেখান থেকে নার্স চিয়ন বলে আপনি কোন রোগীর সাথে দেখা করতে এসেছেন? রোগীর নাম কি? বেক বলে সে হচ্ছে একজন ট্রমা সার্জারিস্ট, কিন্তু চিয়ন তার কথা বিশ্বাস করে না এবং বেক সেই রোগীর নাম না বলতে পারায় তাকে ঢুকতে দেয় না। তখন সেখানে ইয়াং এসে বলে এক ব্যক্তি পাহাড় থেকে পড়ে গিয়েছে, তাই রেস্কিউ টিম এখানে হেলিকপ্টার পাঠাচ্ছে, তাই আমাদের সেখানে যেতে হবে। বেক বলে তুমি ট্রামা কিট নিয়ে রেডি হয়ে যাও, আমি একটু পরে আসছি। এই বলে সেই রোগীর সাথে দেখা করতে চলে আসে। তখন সেখানে চিয়ন এসে তাকে বাইরে বের করতে নেয়। তখন বেকের হাতে টেটু দেখে চিয়ন ভাবে বেক হয়তো একজন গ্যাংস্টার এখানে মারামারি করতে এসেছে। এটা ভেবে চিয়ন বেকের সাথে ধস্তাধস্তি শুরু করে। তখন সেখানে ইয়াং চলে আসলে চিয়ন ইয়াংকে বলে যে বেক হচ্ছে একজন গ্যাংস্টার। এটা শুনে ইয়াং বলে বেক হচ্ছে একজন ট্রমা সার্জারিস্ট এবং আমাদের হেড। এটা শুনে চিয়ন বেকের কাছে মাফ চায়। বেক বলে আমি তোমাকে আজ থেকে গ্যাংস্টার বলে ডাকবো। তখন তারা তাদের রোগীর সাথে দেখা করে এবং এরপর তারা হেলিকপ্টারে করে রওনা হয় সেই ব্যক্তিকে বাঁচাতে। হেলিকপ্টার চলার এক পর্যায়ে পাইলট বলে হেলিকপ্টার আর যাবে না। এটা শুনে বেক নিজে হেলিকপ্টার চালিয়ে সেই জায়গাটিতে চলে আসে এবং প্লেন থেকে নিচে নামার সময় ইয়াং অনেক ভয় পাচ্ছিল। তখন বেক তাকে কাঁধে করে নিয়ে নিচে নেমে আসে।
এরপর বেক সেই ব্যক্তিটিকে পরীক্ষা নিরীক্ষা করলে বুঝতে পারে সেই ব্যক্তিটির ব্রেইন হ্যামারেজ হয়েছে, তাই তাকে হসপিটালে এনে অপারেশন করতে হবে। তাই তারা ব্যক্তিটিকে প্লেনে ওঠায়। তখন বেক ইয়াংকে বলে তার মাথার চিকিৎসা প্লেনের মধ্যেই করতে হবে। তখন আমরা বেকের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পারি। বেক তখন আফগানিস্তানে ছিল এবং মানুষদের চিকিৎসা করছিল। ঠিক সেই রকম ভাবে বেক এই ব্যক্তিরও চিকিৎসা করে দেয়। এরপর তারা হসপিটালে চলে আসলে একটি নার্স বেককে বলে যে সে অ্যানেস্থেসিওলজি কল উঠাচ্ছে না। এটা শুনে বেক অনেক রেগে যায় এবং চিয়নকে বলে অন্য কোনো অ্যানেস্থেসিওলজিকে কল দিতে। এটা শুনে চিয়ন পার্ককে কল দেয়। বেক পার্ককে ধমক দিয়ে বলে তাড়াতাড়ি চলে আসতে। পার্ক তাই বেকের সাথে কথা বলে না। তখন চিয়ন ফোন নিয়ে পার্কের সাথে সুন্দরভাবে কথা বলে এবং তাই পার্ক রাজি হয়ে যায়। এরপর তারা সেখানে অপারেশন শুরু করে দেয় এবং বেক সেখানে এতটাই পারফেক্ট ভাবে অপারেশন করছিল যে সবাই তার অপারেশন দেখে মুগ্ধ হয়ে যায় এবং মাত্র 2 ঘন্টায় বেক সে অপারেশন শেষ করে দেয়। বাইরে এসে ইয়াং বেকের প্রশংসা করে। তখন বেক ইয়াংকে বলে যে তুমি কি ট্রমাতে আসবে। এটা শুনে ইয়াং বলে আমার অ্যাডভাইসার আমাকে এইটার জন্য অনুমতি দিবে না। এইটা শুনে বেক পরদিন ডক্টর হানের কাছে দেখা করতে চলে আসে। বেক হানকে বলে তোমার স্টুডেন্ট ড্রামাতে আসবে। হান বলে আমার স্টুডেন্ট কখনোই এই কাজ করবে না, সে অ্যানেস্থেসিওলজিতেই থাকবে। এটা শুনে বেক বলে আমরা 4টা বাজে একটা মিটিং করব এবং তুমি তোমার স্টুডেন্টকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিবে। এটা শুনে হান রাজি হয়ে যায়। এরপর বেক ইয়াংকে মেসেজ দিয়ে তাদের মিটিং এর কথা জানায়। এরপর বেক চিয়নের কাছে চলে আসে। বেক চিয়নকে বলে আমি ইয়াংকে ট্রমাতে আনতে চাচ্ছি, তাই তুমি আমাকে টিপস দাও। সেই দিন তুমি যেভাবে ওই ছেলেটিকে রাজি করিয়েছিলে। এরপর চিয়ন বেককে টিপস দেয়। চিয়ন বলে তুমি ইয়াং এর সাথে ভালোভাবে কথা বলবে এবং তাকে আবেগী করে তুলবে। এরপর চিয়ন বেককে বলে আমি আসার সময় ইয়াংকে ডক্টর হানের সাথে যেতে দেখেছি। এদিকে হান একটি চায়ের কাপ দেখিয়ে ইয়াংকে বলছে আমি এই চায়ের কাপটা দেওয়ার জন্য একটি যোগ্য ছাত্র খুঁজে পেয়েছি। ইয়াং বলে সেটা কে? হান বলে সেটা হচ্ছে তুমি। এদিকে বেক দৌড়ে সেখানে চলে আসে এবং তাদেরকে বলে যে আমাদের তো 4টা বাজে মিটিং এর কথা ছিল, কিন্তু এখন তো 3টা 20 বাজে। তো বেক এরপর ইয়াংকে জিজ্ঞেস করে যে তুমি কি হবে, একজন ট্রমা সার্জারিস্ট নাকি অ্যানেস্থেসিওলজিস্ট? তো তখন হান ও বেক সেখানে ঝগড়া শুরু করে। তখন হান বেককে বলে তার নেওয়া প্রচুর ডিগ্রির কথা এবং ইয়াংকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলে। ইয়াং সিদ্ধান্ত নিতে দেরি করায় বেক বলে তুমি সিদ্ধান্ত নিতে দেরি করছো, তাই তোমাকে নিলে মানুষ বাঁচাতে পারবো না। এই বলে সেখান থেকে চলে গেলে ইয়াংও তার পিছু পিছু তার কাছে চলে আসে। তখন ইয়াং বেককে বলে যদি আমি ট্রামাতে আসি তাহলে আমি কি পাবো? এটা শুনে বেক বলে তুমি প্রচুর মানুষের ভালোবাসা পাবে। ইয়াং তার সামনে অনেক ছবি দেখতে পারে। তখন বেক একটি ছোট্ট মেয়ের ছবি দেখিয়ে বলে এই মেয়েটির মাথায় বম ব্লাস্ট হয়েছিল এবং তার অপারেশন করতে 8 ঘন্টা লেগেছে এবং এরপর সে বেঁচে যায়। এটা শুনে ইয়াং কান্না করে দেয়। তখন বেক ইয়াংকে একটি বৃদ্ধর ছবি দেখায়। এই বৃদ্ধটির চিকিৎসা করার পর এই বৃদ্ধটি তাকে তার পরিবারের অংশ বানাতে চেয়েছিল। এরপর বেক ইয়াংকে বলে তুমি কেন ডাক্তার হয়েছো? আমার মতো মানুষদের জীবন বাঁচানোর জন্যই তো। তখন সেখানে হান চলে আসে এবং হান ইয়াংকে সেই চায়ের কাপটা দিতে চায়। তখন ইয়াং বলে সে এই চায়ের কাপের যোগ্য না, সে ট্রমা সার্জারিস্ট হতে চায় এবং এই জন্য হান ইয়াং এর উপর রেগে যায় এবং তাই ট্রমার যত কাজ আছে সব কাজ ইয়াং এর উপর দিয়ে দেয় এবং এই ইমেইলটা তাড়াতাড়ি সবার ফোনে চলে যায়। এরপর ইয়াং এর বন্ধু ইয়াংকে সেই ইমেইলটা দেখায় এবং ইমেইলটা দেখে ইয়াং প্রায় পাগলের মতো হয়ে যায়। এরপর বেক ইয়াংকে কল করলে ইয়াং বেককে ইমেইলের কথা জানায়, কিন্তু এতে বেক কোনো রিয়েক্ট করে না এবং এখানে উল্লেখ্য বেক ইয়াং এবং চিয়নকে তাদের নাম ধরে ডাকে না, তাদের জন্য সে আলাদা নাম রেখেছে, যেমন ইয়াংকে এনাস এবং চিয়নকে গ্যাংস্টার বলে ডাকে। তো এরপর বেক ইয়াং এর কাছে চলে আসে। ইয়াংকে বলে তুমি এই ইমেইলের কথা ভেবে কেন মন খারাপ করছো? এমনিতেও তো আমাদের সারাদিন কাজ করতেই হয়, তাই এতে মন খারাপ করার কিছুই নেই। এটা শুনে ইয়াং বেককে জিজ্ঞেস করে আপনি এতজন থাকতে আমাকে কেন বেছে নিয়েছেন? এটা শুনে বেক বলে আমি তোমাকে যখনই দেখেছি তখনই তুমি পেশেন্টদের বাঁচানোর জন্য দৌড় দিয়েছো এবং তোমার এই জিনিসটি আমাকে মুগ্ধ করেছে, তাই আমি তোমাকে বেছে নিয়েছি। এদিকে হান অনেক রেগে যায় কারণ বেকরা ট্রমা ইউনিট নাম পরিবর্তন করে ট্রমা সেন্টার রেখে দিয়েছে। পরদিন বেক ও ইয়াং দুর্ঘটনায় আহত হওয়া এক রোগীকে হসপিটালে আনার জন্য দৌড় দেয়। এদিকে চিয়ন চলার পথে এক লোকের সাথে ধাক্কা খায়। অন্যদিকে সেই পেশেন্টটিকে হসপিটালে নিয়ে আসা হয় এবং তারা সেই পেশেন্টটিকে অপারেশন থিয়েটারে নিয়ে আসে। আবার অন্যদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ চোই পার্ককে বলে যে সে যেন বেকের উপর নজর রাখে এবং বেকের সাথে ঘটা সকল তথ্য যেন তাকে দেয়। এদিকে বেকরা সেই পেশেন্টটিকে অপারেশন করে বুঝতে পারে যে সেই পেশেন্টটির লিভার ড্যামেজ হয়ে গিয়েছে, তাই সেই পেশেন্টটিকে বাঁচাতে তাদের একটি নতুন লিভার লাগবে। এটা শুনে চিয়ন বলে সে আসার সময় একটি অর্গান ডোনেটরের সাথে ধাক্কা
খেয়েছিল এবং সেই তাদের লিভার দিতে পারবে। এটা শুনে বেক বলে তাড়াতাড়ি সেই অর্গান ডোনেটরকে কল দাও। তারা এরপর সেই লোকটিকে কল দেয় এবং বেক তাদের পেশেন্টের নাম বলে একটি লিভার চায়। সেই লোকটি পেশেন্টের নাম শুনে বলে এই নামের সাথে অর্গান ডোনেটরের ছেলের নাম মিলে যাচ্ছে, তাই তারা জন্ম সাল চেক করে এবং সেইটাও মিলে যায়। তাই তারা বুঝে যায় যে এই পেশেন্টটি হচ্ছে অর্গান ডোনেটরের ছেলে এবং তার সাথে গাড়িতে একটি মেয়ে ছিল, সে হচ্ছে অর্গান ডোনেটরের মেয়ে। তো এরপর বেক সেই লোকটির কাছে অর্গান ডোনেটরের ছেলের জন্য একটি লিভার ও অর্গান ডোনেটরের মেয়ের জন্য একটি কিডনি চায়। সেই লোকটি বলে কাজ হয়ে যাবে। এরপর বেক এবং ইয়াং সে অর্গান ডোনেটরের কাছে চলে আসে। তারা সেই অর্গান ডোনেটরের থেকে একটি কিডনি এবং একটি লিভার নিয়ে নেয়। এরপর অর্গান ডোনেটরের ছেলেকে লিভার দিয়ে সেই অপারেশন শেষ করে এরপর তারা দৌড়ে অর্গান ডোনেটরের মেয়ের কাছে যেতে নেয়। তখন ইয়াং বেককে বলে অর্গান ডোনেটরের মেয়ের অপারেশন তো অন্য একটা ডাক্তার করছে, কিন্তু তারপরও বেক সে অপারেশন থিয়েটারে চলে আসে এবং অর্গান ডোনেটরের মেয়ের ডাক্তারকে কল দিয়ে বলে পেশেন্টের জন্য কিডনি জোগাড় হয়ে গিয়েছে, তাই তারা এখন অপারেশন শুরু করবে। এরপর বেক সে অপারেশন শুরু করে এবং বেক মাত্র 24 মিনিটে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে অপারেশনটা শেষ করে দেয়। এটা দেখে সেখানে থাকা সিনিয়র ডাক্তার অনেক অবাক হয়। এরপর বেকরা সে অর্গান ডোনেটরের কাছে চলে আসে এবং সে অর্গান ডোনেটরের জন্য প্রার্থনা করে। পরদিন বেকের অপারেশন করা পেশেন্টরা সুস্থ হয়ে গেলে বেক সেই অপারেশন করা পেশেন্টদের সাথে ছবি তোলে। এরপর সেই ছবিগুলো তার বাকি ছবিদের সাথে রেখে দেয়। এরপর ইয়াং ও চিয়ন বেককে দেখায় তাদের ট্রামা সার্জারি করতে গিয়ে অনেক টাকা ব্যয় হয়েছে। এটা দেখে বেক বলে আমরা তো মানুষের জীবন বাঁচানোর জন্য এত টাকা ব্যয় করেছি, এতে ভুল কি আছে। তখন সেখানে হান চলে আসে এবং হান বেককে তার সাথে যেতে বলে। এদিকে দেখা যায় তাদের আজ মিটিং করার কথা ছিল, কিন্তু বেক না আসায় তাদের মিটিং ক্যান্সেল হয়ে যায়। তাই হং বেককে তার অফিসে ডাকে। হং বেককে বলে যে কেন ট্রমা সার্জারি করতে এত টাকা ব্যয় হয়েছে। বেক বলে মানুষের জীবন বাঁচানোর জন্য এত টাকা ব্যয় হয়েছে এবং মানুষের জীবনের থেকেও কি টাকার দাম বেশি। এই বলে বেক সেখান থেকে চলে যায়। বেক যাওয়ার পর হং হানের সাথে মিলে হসপিটাল থেকে বেককে বের করে দেওয়ার পরিকল্পনা করে। তাই হান বেকের সাথে কাজ করা এক ডক্টরের সাথে কথা বলে এবং তাকে ডিনারের জন্য ইনভাইট দেয়। এদিকে বেক ইয়াংকে ডিনারের জন্য ইনভাইট দেয়, সাথে চিয়নকেও নিয়ে আসতে বলে। তাই ইয়াং চিয়নকে কল দিয়ে ডিনারের কথা চিয়নকে বলে। তো এরপর বেক এবং ইয়াং স্যুট পরে ডিনারের জন্য রেডি হয়ে যায়। এরপর তারা অনেক দামি হোটেলে ডিনার করতে চলে আসে। তখন খাবার খাওয়ার সময় চিয়ন বেককে বলে যে আপনার বাবা মা হয়তো অনেক বড় লোক। এটা শুনে বেক বলে মা তো অনেক ছোটবেলায় মারা গিয়েছে এবং বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ডাক্তার হওয়ার। এটা শুনে ইয়াং এবং চিয়ন কষ্ট পায়। তখন ইয়াং বেককে জিজ্ঞেস করে আপনার হাতের এই ট্যাটুটা আসলে কি। এটা শুনে বেক বলে এই ট্যাটুটা আমাকে গুলির হাত থেকে বাঁচায়, তাই আমার জীবনে আমি একটা গুলিও খাইনি। এরপর বেক ইয়াংকে বলে তুমি তো এখন ট্রমা সেন্টারে, তাই আমি তোমাকে এখন আর এনাস বলে ডাকবো না, তোমার জন্য আমি একটা নাম রেখেছি, নামটি হলো নাম্বার 1। তো তখন ইয়াং এর ফোনে একটি কল আসে। কলের মাধ্যমে সে জানতে পারে যে কিছু লোক রোড অ্যাক্সিডেন্ট করেছে। এটা শুনে বেক এবং ইয়াং সেখান থেকে চলে যায় এবং চিয়নকে বলে তার আজকে ছুটি। তো বেক এবং ইয়াং মোটরসাইকেল করে হসপিটালে পৌঁছে যায়। সেখানে একটি রোগীর গুরুতর অবস্থা ছিল এবং ডাক্তার তাকে বাঁচানোর চেষ্টা করছিল। তখন বেক ডাক্তারকে বলে যে এই রোগীটি আর বেঁচে নেই। তখন সেখানে আরো একটি পেশেন্ট চলে আসলে বেকরা সেখানে চলে যায় এবং বেকরা সে পেশেন্টটিকে অপারেশন করে। তো এইভাবেই জীবন সংগ্রাম করে তাদের দিন কাটছিল। তো ইয়াং এর পর প্রত্যেক দিন সংগ্রাম করতে করতে নানান ধরনের পেশেন্টকে অপারেশন করতে থাকে। এরপর একদিন গোসল করার সময় ইয়াং দেখতে পারে যে তার স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছে। এরপরে একদিন বেক ইয়াংকে বলে যে তার আজকে একটি মিটিং আছে, এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর বেক মিটিং এ চলে আসে এবং তার সিটে বসে যায়। তো তখন তাদের মিটিং শুরু হয় এবং মিটিং এর মধ্যে তাদের উন্নতি ও আয়ের কথা বলা হচ্ছিল। এদিকে চিয়ন ইয়াংকে বলে সেদিন সে হোটেলে ডক্টর হানকে একটি মেয়ের সাথে দেখেছিল। কিন্তু তখন ইয়াং এর ফোনে একটি কল আসে এবং কলের মাধ্যমে জানতে পারে যে একজন ব্যক্তি রোড অ্যাক্সিডেন্ট করেছে। এটা শুনে চিয়ন বলে তাহলে তো ডক্টর বেককে জানাতে হবে। ইয়াং বলে ডক্টর বেক তো মিটিং এ আছে, তাই তাকে পরে জানাবো। এদিকে মিটিং এ যখন ব্যয়ের খাত দেখা হয়, সে ব্যয়ের খাতের মধ্যে ট্রমার সার্জারিতে বেশি টাকা ব্যয় হয়েছে। এটা দেখে সবাই অনেক অবাক হয় এবং হং বেককে জিজ্ঞেস করে যে এত টাকা কিভাবে ব্যয় হয়েছে। এটা শুনে বেক বলে আমাদের তো চিকিৎসার জন্য 100 মিলিয়ন ওয়ান দিয়েছিল, কিন্তু তার থেকে তো অনেক টাকা কম খরচ হয়েছে। এটা শুনে হং বলে সেই টাকাটা আমাদের পুরো হসপিটালের ছিল। তো এই নিয়ে তারা ঝগড়া করতে থাকে এবং তখন হান উঠে উল্টো বেকের সাথে ঝগড়া করতে থাকে। এদিকে আমরা রোড অ্যাক্সিডেন্ট হওয়া পেশেন্টটিকে দেখতে পারি এবং ইয়াং যখন সে পেশেন্টটিকে দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ পেশেন্টটি তার পূর্ব পরিচিত। এই মেয়েটির নাম জিয়ং এবং জিয়ং হচ্ছে ডক্টর হানের মেয়ে।
এই জন্য চিয়ন বেককে কল করে এবং বেককে বলে যে একটি পেশেন্টের অবস্থা অনেক খারাপ, তাই তাকে আসতে বলে। এবং চিয়ন ডক্টর হানকেও কল করে এবং হানকে বলে যে তোমার মেয়ের অবস্থা অনেক খারাপ, তাই তুমি বেককে নিয়ে তাড়াতাড়ি চলে আসো। এই জন্য হান বেকের কাছে যায় এবং বেককে বলে তার মেয়ের অবস্থা অনেক খারাপ, তাই তার সাথে যেতে বলে। বেক বলে সে তার মেয়ের কাছে যাচ্ছে। তো বেকের পর সেখানে চলে আসছে, কিন্তু হানকে সেখানে ঢুকতে দেওয়া হয় না। তাই হান বলে যদি আমার মেয়ের অবস্থা বেশি খারাপ হয়ে যায় তখন তো আমাকে ঢুকতে দিবে। চিয়ন বলে আচ্ছা। এরপর বেক জিয়ং এর ওপর পরীক্ষা করলে বুঝতে পারে যে জিয়ং এর হার্টের অপারেশন করতে হবে। তাই তারা আর দেরি না করে জিয়ংকে অপারেশন রুমে নিয়ে যেতে থাকে। তখন হান বেককে বাধা দিলে বেক বলে তোমার মেয়ের হার্ট অপারেশন করতে হবে, না হলে তোমার মেয়ে মারা যাবে। এরপর তারা অপারেশন রুমে চলে আসলে হান বলে তোমরা কিভাবে কনসেন্ট ছাড়া অপারেশন করছো, আমি এই অপারেশন হতে দিব না। এটা শুনে বেক ইয়াংকে ডেকে আনে। তখন বেক বলে এরকম পরিস্থিতিতে দুইটা ডাক্তার সিদ্ধান্ত নিতে পারে যে তারা অপারেশন করবে নাকি করবে না। বেক বলে আমি এতে কনসেন্ট দিচ্ছি। এটা শুনে ইয়াং বলে আমিও এতে কনসেন্ট দিচ্ছি। তো তারা এরপর অপারেশন শুরু করে দেয় এবং অপারেশনের সময় পেশেন্টের হার্ট থেকে অনেক রক্ত বেরোতে থাকে। বেক তাই স্কিন স্টেপলার দিয়ে হার্টের ছিদ্র বন্ধ করে দেয়। এরপর মাইক্রোস্কোপের সাহায্যে সেই স্কিন স্টেপলার হার্ট থেকে বের করে সেই অপারেশন সম্পন্ন করে। হান তার মেয়েকে সুস্থ দেখে বেকের কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং হান বেকের কাছে মাফ চায়। এরপর হান এবং বেক জিয়ংকে তার চোখ খুলতে বললে জিয়ং তার চোখ খুলে। তখন হান বেককে বলে আমি তোমার ঋণ কিভাবে শোধ করব। বেক বলে তুমি আমার ঋণ শোধ করতে পারবে। বেক এরপর হানের অফিসে চলে আসে এবং বেক হানকে বলে তুমি বলেছিলে তুমি আমার রহস্য জানো, তুমি আমার কি রহস্য জানো। তখন হান বলতে শুরু করে আমি তোমার সাথে কাজ করা এক ডক্টরের সাথে দেখা করেছিলাম। সে আমাকে বলেছে তুমি নাকি ব্ল্যাক উইন্স নামক একটি গ্রুপের মেম্বার এবং তুমি নাকি বন্দুকও চালিয়েছো, কিন্তু তুমি বিশ্বাস করো আমি এই কথা কাউকে বলিনি। এটা শুনে বেক হানকে বলে যত কম জানবে তুমি তত বেশি দিন বাঁচবে। এই বলে হানকে মারার অঙ্গভঙ্গি দেয়। এদিকে ইয়াং এবং চিয়ন একটি পেশেন্টের স্যাড স্টোরি শুনে অনেক ইমোশনাল হয়ে যায়। তখন সেখানে বেক চলে আসে এবং বেক তাদের বলে আজকে নিউজ রিপোর্টাররা আমার সাক্ষাৎকার নিবে। এই জন্য বেক রেডি হতে থাকে এবং ইয়াংকে তার সাথে যেতে বললে ইয়াং বলে সে ঘরে থেকেই পড়াশোনা করবে। বেক এরপর বাইরে গেলে তার সামনে নিউজ রিপোর্টাররা চলে আসে, কিন্তু তখন বেকের ফোন বেজে ওঠে এবং বেক সে কোলাহলের জন্য কিছু শুনতে পারে না। তাই বেক নিউজ রিপোর্টারদের ধমক দেয় এবং সেখান থেকে চলে যায়। এদিকে ইয়াং রিসার্চ করে জানতে পারে বেক আগে এক ব্ল্যাক উইন্স গ্রুপে ছিল এবং তখন বেক ইয়াংকে কল দেয় এবং ইয়াংকে তাড়াতাড়ি ট্রমা কিট নিয়ে প্লেনের সামনে চলে আসতে বলে। এরপর তারা যখন প্লেনের সামনে চলে আসে তখন ইয়াং বেককে বলে আপনি কি ব্ল্যাক উইন্স গ্রুপকে চিনেন। তো এখানে শেষ হয়ে যায় এই সিরিজের পর্ব 1 থেকে পর্ব 4 পর্যন্ত 4টি এপিসোড। তো তোমাদের কাছে এই সিরিজটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং তোমরা যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই।